Peninsulan i Pathasala. আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলন ই পাঠশালা এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সাথে আছি আমি মাহাতাব। আমরা আমাদের আজকের ক্লাসে তোমাদের এসএসসি কেমিস্ট্রি 12তম অধ্যায় আমাদের জীবনের রসায়ন এর সবথেকে ইম্পর্টেন্ট টপিকস সাবান এবং ডিটারজেন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো কথা না বলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমরা আমাদের আজকের ক্লাসের শুরুতে সাবান নিয়ে আলোচনা করব। দেখো সাবান কাকে বলে, যদি জ্ঞানমূলক প্রশ্নে আসে বা সাবান বলতে কি বুঝো, তখন তুমি কি লিখবা যে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে কি বলে, সাবান বলে। ঠিক আছে, তাহলে উচ্চতর সাবান হচ্ছে কি স্যার, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। ওকে, আচ্ছা, তো এখন আমাদের এই সংজ্ঞাটা বুঝতে হলে কিন্তু উচ্চতর শব্দটা কি বোঝাচ্ছে এটা একটু বুঝতে হবে, এরপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড শব্দটা কি বোঝাচ্ছে এটা একটু বুঝতে হবে। ঠিক আছে, দেখো সাবানের যে রাসায়নিক সংকেত, ওই রাসায়নিক সংকেতে কার্বন অনেকগুলো থাকে। কার্বন অনেকগুলো থাকায় আমরা এখানে উচ্চতর শব্দটা নিয়ে আসছি। স্যার কার্বন অনেকগুলো থাকে বলতে কতটা থাকবে? কার্বন অনেকগুলো থাকে বলতে তোমার কার্বন সংখ্যাটা সাবানের রাসায়নিক সংকেতে 12 থেকে 18 এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে কার্বন সংখ্যা অনেক থাকে, তাই আমরা উচ্চতর শব্দটা নিয়ে আসছি। অনেক বলতে কতটা স্যার? 12 থেকে 18টা। ঠিক আছে, আচ্ছা, এরপর যদি আমরা একটু দেখি আমাদের ফ্যাটি অ্যাসিড। আপনার স্যার ফ্যাটি অ্যাসিড যে কথা, জৈব অ্যাসিডও সেম কথা। ফ্যাটি অ্যাসিড যে কথা, জৈব অ্যাসিডও সেম কথা। জৈব অ্যাসিড জিনিসটা কি স্যার? যে অ্যাসিডটা আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পাই, ওই অ্যাসিডটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনাকে ধরেন কয়েকটা রাসায়নিক সংকেত দিয়ে দিল যে এখান থেকে কোনটা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড তুমি শনাক্ত করো। তুমি কেমনে রাসায়নিক সংকেত দেখে বুঝবা যে ওই রাসায়নিক ওই যৌগটা জৈব অ্যাসিড? আমাদের যারা জৈব বা ফ্যাটি অ্যাসিড ওদের একটা কমন মিল থাকে, এটা হচ্ছে COOH। এই অংশটা বসে থাকবে, এই অংশটার নাম হচ্ছে এই কার্যকরী মূলকটা তার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। COOH এটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। ওকে, আমাদের COOH এই অংশটা যদি থাকে তখন আমরা ওই রাসায়নিক সংকেত বা ওই যৌগটাকে আমরা ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বলে ডাকবো। ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডটা কি স্যার? এটা আমরা যে অ্যাসিডটা আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পাই। ঠিক আছে, তাহলে আমরা এটাই হচ্ছে সাবানের সংজ্ঞা শিখলাম যে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে আমরা কি বলে থাকি? সাবান বলে থাকি। এরপর আমরা দেখবো হচ্ছে সাবানের প্রস্তুতিটা। আমরা যদি দেখি যে সাবান কেমনে প্রস্তুত করতে পারি, আমরা ফ্যাটি অ্যাসিড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারটা নিতে পারো, অথবা তোমরা চাইলে পটাশিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারটা নিতে পারো। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষার দ্বয়ের যে কোনো একটা যদি বিক্রিয়া করাইতে পারো, তখন তোমার এখানে হচ্ছে কি উৎপন্ন হবে? সাবান উৎপন্ন হবে। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা থেকে যায়। যে সমস্যাটা কি? যে আমাদের এখানে ফ্যাটি অ্যাসিড এই যৌগটা প্রকৃতিতে কিন্তু ফ্যাটি অ্যাসিড যৌগরূপে থাকে না। ও হচ্ছে গ্লিসারিনের সাথে মিশে গিয়ে তেল বা চর্বি আকারে থাকে। প্রকৃতিতে ফ্যাটি অ্যাসিডটা কি থাকে না? মুক্ত অবস্থায় থাকে না। প্রকৃতিতে ফ্যাটি অ্যাসিডটা মুক্ত যৌগ আকারে থাকে না। ও হচ্ছে গ্লিসারিন নামক যৌগের সাথে মিশে হচ্ছে নতুন একটা যৌগ উৎপন্ন করবে, সেটা হচ্ছে তেল বা চর্বি। এই ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে তেল বা চর্বি আকারে অথবা তেল বা চর্বির ভিতরেই থাকে। ওকে, তাহলে আমাদের এই প্রসিডিউরে কিন্তু সাবান প্রস্তুত করা যাবে না, কারণ আমরা সরাসরি কিন্তু কি পাচ্ছি না? ফ্যাটি অ্যাসিডটা পাচ্ছি না। ফ্যাটি অ্যাসিডটা কার ভিতরে থাকে? তেল বা চর্বির ভিতরে থাকে। ঠিক আছে স্যার, তাহলে আমরা একটু দেখি আমরা একটু ফ্যাটি অ্যাসিড বোর্ডের মধ্যে লিখি C17H35 COOH। তাহলে আমাদের এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, এটা ফ্যাটি অ্যাসিড। দেখো COOH আছে না? COOH থাকে আমরা কি বলবো? ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড। আচ্ছা, তো এখন এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড যেটার নাম, আমরা হচ্ছে এটা 3টা নিচ্ছি। আমরা হচ্ছে এটা 3টা নিচ্ছি। ওকে, CH35 COOH। আচ্ছা, তো এখন হচ্ছে এই ফ্যাটি অ্যাসিডটা কার সাথে যৌগ আকারে থাকে? গ্লিসারিনের সাথে যৌগ আকারে থাকে। তাহলে আমাদের এটা হচ্ছে গ্লিসারিন। ঠিক আছে, আমরা ডিটেইলসে পড়াবো ইনশাআল্লাহ। আপনাদের যাদের এই টপিকস নতুন পড়তেছেন ইনশাআল্লাহ 9-10 এর জন্য আজকে ক্লাসটা করলে সাবান এবং ডিটারজেন্ট এই
পার্টটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ, A to Z ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখেন তাহলে আমাদের এখানে এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড আর এটা হচ্ছে গ্লিসারিন। এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, এটা হচ্ছে গ্লিসারিন। তাহলে স্টিয়ারিক অ্যাসিডের একটা H, গ্লিসারিনের OH। স্টিয়ারিক অ্যাসিড এসে আমরা 3 অণু নিয়েছিলাম। এই স্টিয়ারিক অ্যাসিডের একটা H, এই গ্লিসারিনের OH। এই স্টিয়ারিক অ্যাসিডের একটা H, এই গ্লিসারিনের OH একসাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? তাহলে H একটা, দুইটা, H2O পানি এক অণু পাইলাম। H একটা, দুইটা, H2O দুই অণু পানি পাইলাম। H একটা, দুইটা, দুইটা H2O তিন অণু পানি পাইলাম। তাহলে আমাদের স্টিয়ারিক অ্যাসিড যেটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারিন বিক্রিয়া করে আপনার কি উৎপন্ন করবে? 3 অণু পানি উৎপন্ন করবে। স্যার ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই অংশটা একত্রিত হয়ে যাবে। যদি আমি ওই অংশটি একটু লিখি, C17H35 সিটা হলো এই অংশটা। ঠিক আছে, CH2 C17। আপনাদের যাদের ক্লাসটা ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন। আর স্যারের কোনো অংশ যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই কিন্তু প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ ভাই आंसर দিব। ঠিক আছে, আজকে ক্লাসটা করেন, এই সাবান এবং ডিটারজেন্ট টপিকসটা একদম বাহিবাদের চেয়ে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড ফ্যাটি অ্যাসিডটা এই গ্লিসারিনের সাথে বিক্রিয়া করে নতুন একটা যৌগ উৎপন্ন করছে। আর নতুন যে যৌগটা উৎপন্ন করছে এই নতুন যৌগটাকে আমরা কি বলবো? তেল বা চর্বি বলবো। ঠিক আছে, আর এই যৌগটার একটা রাসায়নিক নাম আছে। এর রাসায়নিক নাম হচ্ছে গ্লিসারাইল স্টিয়ারেট। আপনার স্টিয়ারিক অ্যাসিড এবং গ্লিসারিন বিক্রিয়া করে তেল বা চর্বি উৎপন্ন করছে। আর এই যৌগটার নাম হচ্ছে আপনার গ্লিসারাইল স্টিয়ারেট। গ্লিসারাইল স্টিয়ারেট। আচ্ছা, তাহলে আমরা এই গ্লিসারাইল স্টিয়ারেটকে আমরা কি বলতেছি? তেল বা চর্বি বলতেছি। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের তেল আর চর্বি কিন্তু সেম না। ঠিক আছে, তাহলে স্যার তেল জিনিসটা কি? তেল হচ্ছে আমরা যা উদ্ভিদ থেকে পাবো তা হচ্ছে তেল। আর যে লিপিডগুলো আমরা প্রাণী থেকে পাই ওগুলোকে আমরা কি বলি? চর্বি বলি। আর আরেকটা পার্থক্য হচ্ছে তেল এবং চর্বির মধ্যে, কক্ষ তাপমাত্রায় বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার তেলটা হচ্ছে কোন অবস্থায় থাকবে? তরল অবস্থায় থাকবে। আর চর্বিটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে এই আরো অনেকগুলো পার্থক্য আছে, মোটামুটি এগুলো জানতে হবে। তেল হচ্ছে উদ্ভিদ থেকে পাই এবং কক্ষ তাপমাত্রায় তরল থাকে, চর্বি হচ্ছে প্রাণী থেকে পাই এবং কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে তেল বা চর্বি। প্রকৃতিতে হচ্ছে মুক্ত অবস্থায় এরকম যৌগ আকারে ফ্যাটি অ্যাসিড থাকে না, এর হচ্ছে গ্লিসারিনের সাথে যুক্ত হয়ে তেল বা চর্বি আকারে প্রকৃতিতে আমরা ওদেরকে পাই বা প্রকৃতিতে ওরা থাকে। স্যার ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি আমাদের এখানে যে তেল বা চর্বি আছে, এই তেল বা চর্বির সাথেই হচ্ছে আমাদের যে ক্ষারটা আছে, এই ক্ষারটা বিক্রিয়া করে হচ্ছে আমাদের কি উৎপন্ন করবে? সাবান উৎপন্ন করবে। আচ্ছা, আমরা যদি একটু বিক্রিয়াগুলো খেয়াল করি, তাহলে আপনার এটা হচ্ছে তেল বা চর্বি। এই তেল বা চর্বির সাথে কে বিক্রিয়া করবে? আমি একটু উল্টা লিখতেছি যাতে আমার যৌগটা আবার লিখতে না হয়। আপনি ক্ষারের বিক্রিয়া করান, এই তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়া করান, কি উৎপন্ন হবে? সাবান উৎপন্ন হবে। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি, C17H35 সিটা হলো Na। এটাই হচ্ছে আপনার সাবান, যার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেট খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, জ্ঞানমূলক বা এমসিকিউর জন্য। আপনার সাবানের রাসায়নিক সংকেত হচ্ছে C17H35 সিটা হলো Na, আর নামটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। ওকে, তাহলে আপনার এটা হচ্ছে সাবান এবং কি উৎপন্ন হয়? এবং হচ্ছে আপনার আরেকটা যৌগ উৎপন্ন হয় যেটাকে আমরা কি বলি? বলেন সবাই? গ্লিসারিন বলি। আমরা একটু আগে লিখলাম। এই যৌগটার একটা নাম হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ঠিক আছে, তাহলে আপনারা এটাকে গ্লিসারিন বলতে পারেন, অথবা ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলতে পারেন, অথবা ট্রাইঅল বলতে পারেন, যেগুলো একটা বললেই হবে। ঠিক আছে, তাহলে আমাদের তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়ায় সাবান এবং গ্লিসারিন উৎপন্ন হয়।
ঠিক আছে। আপনি যদি এখানে সোডিয়ামের ক্ষার না দিয়ে পটাশিয়ামের ক্ষার দিতেন, ওই ক্ষেত্রে আপনার সোডিয়াম স্টিয়ারেট সাবান উৎপন্ন না হয়ে পটাশিয়াম স্টিয়ারেট সাবান উৎপন্ন হতো। ধরুন আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, ওই ক্ষেত্রে এখানে পটাশিয়াম বসতো। এতটুকু পার্থক্য। ঠিক আছে। তাহলে আপনাকে যদি বলে যে সাবানের প্রস্তুতিটা লিখতে, তখন আপনি এটা লিখবেন যে তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়ায় সাবান উৎপন্ন হয়। ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে আপনার, আমরা এখন দেখলাম হচ্ছে তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়ায় সাবান উৎপন্ন হচ্ছে। তাহলে তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়ায় সাবান উৎপন্ন হচ্ছে। যে প্রসেস বা প্রক্রিয়ায় তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়ায় সাবান এবং গ্লিসারিন উৎপন্ন করা হয় তাকে সাবানায়ন বিক্রিয়া বলে। যে প্রক্রিয়ায় তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়ায় সাবান এবং গ্লিসারিন উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? সাবানায়ন বলি। ঠিক আছে। এখন আপনি সাবান উৎপন্ন করার জন্য একটা পাত্রে তেল বা চর্বি দিবেন এবং এরপর ক্ষার যুক্ত করছেন। দেন ওই পাত্রে আপনার কি কি থাকবে? এই দুটো বিক্রিয়া করে এরা থাকবে না, এরা শেষ হয়ে যাবে। কি উৎপন্ন হবে? এই সোডিয়াম স্টিয়ারেট এবং গ্লিসারল উৎপন্ন হবে। তাহলে আমরা শুরুতে এই দুটো যৌগ পাত্রের মধ্যে দিছি, আর বর্তমানে কি আছে? বর্তমানে হচ্ছে এই দুটো যৌগ আপনার পাত্রের মধ্যে আছে। বুঝতাম পাত্রের মধ্যে এই দুটো যৌগ মিশ্রিত অবস্থায় আছে। বাট আপনার কি গ্লিসারিন এবং সাবানের মিশ্রণ লাগবে নাকি ইন্ডিভিজুয়াল বা আলাদা করা সাবান লাগবে? অবশ্যই মিশ্রণটা লাগবে না, আপনার লাগবে হচ্ছে সাবান। এই যে শুধুমাত্র ওকে লাগবে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে পাত্রের মধ্যে এখন কি কি আছে? এই যে গ্লিসারিন এবং সাবানের মিশ্রণ আছে, এখান থেকে গ্লিসারিনটা আলাদা করতে হবে। তাই আমরা কি করব? ওই যে পাত্রে তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়া করাইছি, ওই পাত্রে আমরা সোডিয়াম ক্লোরাইড বা NaCl, খাবার লবণ যেটাকে আমরা বলে থাকি, ওটা যুক্ত করব। তো এটা যুক্ত করলে কি হবে স্যার? আপনার এই যে ট্রাইহাইড্রিক অ্যালকোহল বা গ্লিসারিনটা আছে, এটা পাত্রের নিচে চলে যাবে। আর এই যে সোডিয়াম স্টিয়ারেট বা পটাশিয়াম স্টিয়ারেট সাবান যেটা উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে আপনার পাত্রের উপরে আসবে। চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, তো এই যে আপনার সাবানটা পাত্রের উপরে চলে আসছে, তখন এই পাত্রের উপরে চলে আসা সাবানটা কেক এর আকার ধারণ করবে, কেকের শেপ ধারণ করবে। তখন আমরা এই পাত্রের উপরে চলে আসা সাবানটাকে কি বলবো? স্যুপ কেক বলবো। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমরা এই যে গ্লিসারিন এবং সাবানের মিশ্রণ থেকে NaCl যুক্ত করে সাবান এবং গ্লিসারিনকে আলাদা করছি। দেন ওই সাবানটাকে বিভিন্ন ছাঁচের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন আকৃতির সাবান কি করতে পারি স্যার? তৈরি করতে পারি। আর বিভিন্ন কোম্পানি হচ্ছে এখানে অনেকগুলো ফ্লেভার যুক্ত করে থাকে, জীবাণুনাশক হিসেবে অনেক কিছু যুক্ত করে থাকে। ঠিক আছে। তবে মূল যেই প্রস্তুত প্রণালী সবগুলো সাবানের, এটা হচ্ছে এটাই। আমরা তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়া করে সাবান উৎপন্ন করে থাকি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে সাবানের প্রকারভেদ। আমরা সাবানের প্রকারভেদ আপনাকে দুই রকম পড়াবো। একরকম কিন্তু বইয়ে দেওয়া আছে সাবান, সাবান হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে লন্ড্রি সাবান, আর একটা হচ্ছে প্রসাধনী সাবান। তো এখানে এরকম মানে কোনো জটিল কিছু নেই যে প্রসাধনী সাবান কোনগুলো। আমরা শাওয়ার নেওয়ার সময় বা গোসল করার সময়, যেটা বলেন না কেন, আমরা যে সাবানটা ইউজ করে থাকি ওইটাকে আমরা কি বলি? প্রসাধনী সাবান বলি। ঠিক আছে। আর আমরা কাপড় কাচার সময় বা কাপড় ধোয়ার সময় যে সাবানটা ইউজ করে থাকি ওইটাকে আমরা কি বলি? লন্ড্রি সাবান বলি। ঠিক আছে। বা টিপিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে সাঁইত্রিশ সাবান বা বাংলা সাবানও বলে থাকি। ঠিক আছে। তাহলে আমরা সাবানের একটা ভাগ করলাম হচ্ছে লন্ড্রি সাবান, এবং একটা প্রকারভেদ করলাম হচ্ছে লন্ড্রি সাবান এবং প্রসাধনী সাবান। লন্ড্রি সাবান হচ্ছে যে সাবান দিয়ে কি করা হয়? কাপড় কাচা হয় বা কাপড় ধোয়া হয়। আর প্রসাধনী সাবান হচ্ছে যে সাবানটা দিয়ে আমরা গোসল করে থাকি বা শাওয়ার নিয়ে থাকি বা হাত মুখ পরিষ্কার করে থাকি, এটাই আর কি। কেউ আবার কিন্তু বাংলা সাবান দিয়ে কি করতে চান না, হাত মুখ ধুইতে চান না। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমাদের এখানে
এটা হচ্ছে মোটামুটি সাবান, আমরা এক ভাগে ভাগ করলাম, প্রকারভেদে আমরা একভাবে পড়লাম। এরপর আমরা সাবানের প্রকারভেদে আরেকভাবে পড়বো। বইয়ে আছে দুইভাবে প্রকারভেদ আছে, বাট একটু গুছানো অবস্থায় নেই আর কি। ঠিক আছে, আচ্ছা একটু দেখি আমরা, একটু দেখি। দেখেন আপনার আমি বোর্ডের মধ্যে কয়েকটা ফ্যাটি অ্যাসিডের নাম লিখতেছি, আপনারা একটু দেখেন। আমরা এই ফ্যাটি অ্যাসিড একটু আগে দেখলাম C17H35 COOH, এটার এই ফ্যাটি অ্যাসিডের নাম কি স্যার? স্টিয়ারিক অ্যাসিড। আমরা একটা ফ্যাটি অ্যাসিড লিখতেছি C15H31 COOH, এই ফ্যাটি অ্যাসিডের নাম হচ্ছে পামিটিক অ্যাসিড। আমরা একটা ফ্যাটি অ্যাসিডের নাম লিখতেছি C17H31 COOH। ওকে, তাহলে এটা নাম হচ্ছে অলিক অ্যাসিড, যেটা আমরা জলপাই থেকে পাই। ওকে, আচ্ছা তো আমি বোর্ডের মধ্যে হচ্ছে তিনটা অ্যাসিডের নাম লিখছি। আমরা কি করতেছি আসলে? আমরা পড়তেছি হচ্ছে সাবানের প্রকারভেদ করতেছি আর কি। একভাবে পড়ছি হচ্ছে লন্ড্রি সাবান এবং প্রসাধনী সাবান, এবং আরেকভাবে পড়াশোনা করছি। আর আরেকভাবে সাবানের প্রকারভেদটা পড়ার শুরুতে আমরা তিনটা যৌগের নাম বোর্ডের মধ্যে লিখছি। স্যার না বুঝতে প্রশ্ন করি, যে অংশ বুঝতেছেন না স্যার কমেন্ট বক্সের মধ্যে, স্যার আমি এই মিনিটে আপনি এই জিনিসটা পড়েছেন আমি এটা বুঝি নাই, একটু আমাকে বুঝিয়ে বলেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। ওকে, আচ্ছা একটু দেখেন তাহলে আমাদের, আমি তিনটা ফ্যাটি অ্যাসিডের নাম লিখলাম। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা এই ফ্যাটি অ্যাসিডের এই অংশগুলো যদি একটু দেখি, দেখেন আমরা এই যৌগগুলোকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে COOH, এই একটা ভাগ, আর এই যে এর একটা ভাগ। তাহলে এই যে লাল বক্স করে দিছে এই ভাগগুলো যদি অ্যালকাইল মূলক, এর যে রাসায়নিক সংকেত, অ্যালকাইল মূলককে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। আর দ্বারা আমরা কাকে প্রকাশ করি স্যার? অ্যালকাইল মূলককে প্রকাশ করি। আর অ্যালকাইল মূলকের রাসায়নিক সংকেত কোনটা? সরি সাধারণ সংকেত কোনটা? CnH2n+1। তাহলে আমাদের এই সাধারণ সংকেতটাকে যদি এই বক্স করে দেওয়া অংশগুলো সমর্থন করে, তখন আমরা ওই ফ্যাটি অ্যাসিডটাকে কি বলবো? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর অ্যালকাইল মূলকের যেই সাধারণ সংকেত, এই সাধারণ সংকেতকে যদি বক্স করে দেওয়া অংশগুলা সমর্থন না করে, তখন আমরা ওই ফ্যাটি অ্যাসিডটাকে বলবো হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে যদি দেখি, কার্বনের মান ধরুন আপনি এখানে 17 বসাইছেন, তাহলে 17 দুগুণ কত হবে? 2n 34 +1 35, তাহলে এখানে 35 হাইড্রোজেন 35টা আছে। তার মানে হচ্ছে আমার শুরুতে যে স্টিয়ারিক অ্যাসিডটা আছে, এটা হচ্ছে আপনার সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। স্যার ঠিক আছে, এরপর যদি আমরা একটু দেখি, এই 2 নম্বরের ক্ষেত্রে পামিটিক অ্যাসিড, কার্বন আছে 15টা, তাহলে আমি n এর মান যদি 15 বসাই, 2n মানে কত আসবে? 30 আসবে, +1 31। তার মানে আমার হাইড্রোজেনের সংখ্যা কত? 31টা হাইড্রোজেন আছে। তার মানে হচ্ছে আমার এই বক্স করে দেওয়া অংশটা অ্যালকাইল মূলকের সাধারণ সংকেতকে সমর্থন করতেছে, তাহলে আমার পামিটিক অ্যাসিডটাও কি হবে? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হবে। স্যার ঠিক আছে, আমি 3 নম্বরটা যদি একটু দেখি, C17 মানে n এর মানে এখানে কত বসাবো? n এর মান হচ্ছে অর্থাৎ কার্বন সংখ্যাটা 17 বসাবো, তো 17 দুগুণ কত? 34, আর এটা হচ্ছে 35। তাহলে আপনার হাইড্রোজেনের সংখ্যা 35টা হওয়ার কথা যদি অ্যালকাইল মূলক হইতে চাইতো, বাট এখানে হাইড্রোজেন আছে কয়? এখানে একটু ভুল হইছে, এটা হচ্ছে আপনার পামিটিক অ্যাসিডের অলিক অ্যাসিডের সংকেত। তাহলে আপনার অ্যালকাইল মূলক হওয়ার জন্য 17 না 17 দুগুণ 34, আর এখানে 35টা হাইড্রোজেন থাকার কথা, বাট এখানে হাইড্রোজেন আছে কয়টা? 34টা। যতটা হাইড্রোজেন থাকার কথা তার থেকে একটা কম আছে। তাহলে আমাদের এই বক্স করে দেওয়া অংশটা কি অ্যালকাইল মূলকের সাধারণ সংকেতটাকে অনুসরণ করছে? না, করে নাই। তাহলে আমরা কি বলতে পারি? আপনার এই ফ্যাটি অ্যাসিডটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা কি কি পাইলাম দেখেন তো, এই যে 1 আর 2 এই দুটো ফ্যাটি অ্যাসিড হচ্ছে আপনার কি? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর এই 3 নম্বরটা হচ্ছে কি স্যার? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। স্যার ঠিক আছে, তাহলে আমরা এই স্টিয়ারিক অ্যাসিড থেকে কোন সাবানটা পাইছিলাম? স্টিয়ারিক অ্যাসিড থেকে কোন সাবানটা পাইছিলাম? C17H35 COONA, আমরা এই সাবানটা পাইছিলাম। এই সাবানটার নাম কি? সোডিয়াম স্টিয়ারেট। তাহলে আপনার সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থেকে যে সাবানটা আমরা পাইছি, ওই সাবানটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত সাবান বলবো। তাহলে এও সম্পৃক্ত,
এই দুটো হচ্ছে সম্পৃক্ত। ওর থেকে আমরা এই ফ্যাটি অ্যাসিড থেকে আমরা যে সাবানটা পাবো C15H31COO ওকে। তাহলে আমাদের এই সাবানটার নাম কি? সোডিয়াম পারমিটেট বা পটাশিয়ামের ক্ষারের সাথে বিক্রিয়া করলে এটা কি হবে? পটাশিয়াম পারমিটেট। ফ্যাটি অ্যাসিডটা যেহেতু সম্পৃক্ত, এর থেকে উৎপন্ন আমরা কি জানি ফ্যাটি অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় কি সাবান উৎপন্ন হয়, তাহলে এই ফ্যাটি অ্যাসিড থেকে আমরা যে সাবানটা পাইছি এটাও কি হবে? সম্পৃক্ত হবে। কেন? ফ্যাটি অ্যাসিড জন্মদাতা, ফ্যাটি অ্যাসিডটা কি? সম্পৃক্ত তাই। আর এই যে পামিটিক অ্যাসিড থেকে আমরা যে সাবানটা পাবো ওইটা যদি একটু দেখি C17H34COO ঠিক আছে, এটার নাম কি? সোডিয়াম ওলিয়েট। তো এইটা হচ্ছে আমরা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থেকে পাইছি, তাই এই সাবানটা হচ্ছে অসম্পৃক্ত সাবান। তাহলে আমরা কি বলতে পারি? আপনার সাবান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত সাবান, একটা হচ্ছে অসম্পৃক্ত সাবান। আমরা এর আগের ভাগে পড়ছি সাবান দুই প্রকার, একটা হচ্ছে লন্ড্রি সাবান, একটা হচ্ছে আমাদের লন্ড্রি সাবান, একটা হচ্ছে আমাদের কি? প্রসাধনী সাবান। আর এখন পড়তেছি সাবান দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত সাবান, একটা হচ্ছে অসম্পৃক্ত সাবান। আপনার এই দুটো হচ্ছে সম্পৃক্ত সাবান আর এটা হচ্ছে অসম্পৃক্ত সাবান। এই দুটো কেন সম্পৃক্ত সাবান? কারণ এই দুইটা আপনার সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে। আর এই যে সোডিয়াম ওলিয়েট এই সাবানটা কেন অসম্পৃক্ত সাবান? কারণ এই সাবানটা হচ্ছে আপনার অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে তাই। স্যার ঠিক আছে, তাহলে আমরা এখন দেখলাম হচ্ছে সাবানের প্রকারভেদগুলো। আচ্ছা, আমাদের মোটামুটি এটা হচ্ছে সাবান নিয়ে প্রাথমিক কথাবার্তা। আমরা হচ্ছে এরপরে ডিটারজেন্টটা একটু করে দেখবো। ডিটারজেন্ট একটু দেখে আমরা হচ্ছে সাবান এবং ডিটারজেন্টের ময়লা পরিষ্কার করার কৌশলটা দেখে আমাদের ক্লাসটা শেষ করব। আপনারা কিন্তু ক্লাসটা বসে নোট করবেন, ঠিক আছে? নোট করলে হচ্ছে আমরা পড়াগুলা আয়ত্ত করতে একটু সহজ হয়ে যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরা এরপরে হচ্ছে আমাদের ডিটারজেন্টটা একটু দেখি। আচ্ছা, আমাদের সাবান হচ্ছে পরিষ্কার করার একটা দ্রব্য, ডিটারজেন্ট হচ্ছে পরিষ্কার করার একটা দ্রব্য, ঠিক আছে? আচ্ছা, একটু যদি দেখিস আমরা প্রথমে ডিটারজেন্টের প্রস্তুতিটা আমরা কেমনে ডিটারজেন্ট বানাতে পারি। সবাই কেউ কিন্তু ক্লাসে স্কিপ করে যাবে না। ডালের মজা নিচে আমাদের ক্লাসের ডিউরেশন যত বাড়বে ক্লাসের ইম্পর্টেন্ট পার্টগুলো তত বেশি আসতে থাকবে। প্রথমে কিন্তু কম ইম্পর্টেন্ট পার্টগুলো ছিল, তুমি ওগুলো দেখে যদি চলে যাও তাহলে কিন্তু পরবর্তী ইম্পর্টেন্ট পার্টগুলো মিস করবে আবার, ঠিক আছে? আমাদের সামনে ইম্পর্টেন্ট পার্টগুলো আরো আসতেছে। ডালের মজা নিচে বলে না, এটাই। তাহলে আমরা ডিটারজেন্টের প্রস্তুতিটা যদি একটু শুরুতে দেখি। আমাদের ডিটারজেন্ট যদি আমরা বানাতে চাই, তোমার থেকে শুরুতে কি নিতে হবে? শুরুতে তোমাকে লরাইল অ্যালকোহল নামে একটা যৌগ নিতে হবে। তাহলে আমার এই যে যৌগটা নিছি এর নাম কি? এর নাম হচ্ছে লরাইল অ্যালকোহল, ওকে? তাহলে আমাদের প্রস্তুতি দুইটা ধাপ আছে। আমরা ফার্স্ট পার্টে লরাইল অ্যালকোহলের সাথে কার বিক্রিয়া করাবো? সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাবো, H2SO4। আমরা লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করালে তখন আমরা কি পাবো? বলতো সবাই? লরাইল হাইড্রোজেন সালফেট এই যৌগটা পাবো। স্যার ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট প্রস্তুতির প্রথম ধাপ। এরপর আমরা এখানে লরাইল হাইড্রোজেন সালফেট নামক যে যৌগটা পাইছি, এই যৌগটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারের কি করাবো? বিক্রিয়া করাবো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। দেন আমি লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করাই তখন আমি কি পাবো? হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। তখন আমি কি পাবো স্যার? সোডিয়াম লরাইল সালফেট। এই যৌগটার নাম কি স্যার? এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। আর এই জিনিসটা হচ্ছে আপনার কি? এই জিনিসটা হচ্ছে আপনার ডিটারজেন্ট, স্যার ঠিক আছে? তাহলে আমরা ডিটারজেন্টের প্রস্তুতিটা দেখলাম। আমাদের মোট দুই ধাপে হচ্ছে ডিটারজেন্টের প্রস্তুতিটা করতে হয়েছে। প্রথম ধাপে হচ্ছে আপনার লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডটি বিক্রিয়া করেছে, আপনার ফলে লরাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়েছে। দেন লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারের বিক্রিয়া করেছি, আপনার সোডিয়াম লরাইল সালফেট
যৌগটা উৎপন্ন হয়েছে, সেই যৌগটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট হিসেবে পরিচিত। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যায়ে যে ডিটারজেন্টটা পাইছি বা তৈরি করছি, এই ডিটারজেন্টটা হচ্ছে আমার তরল ডিটারজেন্ট। তো এই তরল ডিটারজেন্টকে যদি আমরা কি করতে চাই, পাউডার ডিটারজেন্ট করতে চাই, ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে স্যার, এখানে সোডিয়াম সালফেট এই যৌগটা যুক্ত করতে হবে। তাহলে আমরা এই তরল ডিটারজেন্টের সাথে যদি সোডিয়াম সালফেট এই যৌগটা যুক্ত করি, তখন হচ্ছে আমার এই তরল ডিটারজেন্টটা কিসে পরিণত হবে, এই তরল ডিটারজেন্টটা আপনার পাউডার ডিটারজেন্টে পরিণত হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ডিটারজেন্ট অংশ থেকে হচ্ছে প্রস্তুতিটা এতটুকু দেখলে হবে, এর থেকে বেশি কিছু লাগবে না। আমরা হচ্ছে এরপরে আজকের ক্লাসে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সাবান এবং ডিটারজেন্টের ময়লা পরিষ্কার করার কৌশল, এটা দেখব। ডিটারজেন্টের সংকেতটা লাগবে, ইম্পর্টেন্ট আছে, সবাই ওইটা বক্স, ডিটারজেন্টের সংকেতটা বক্স করে আর সাবানের সংকেতটা বক্স করে 3 স্টার দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো যে সাবান এবং ডিটারজেন্ট কোন প্রসেসে ময়লা পরিষ্কার করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা দেখি কিভাবে ও ময়লাটা পরিষ্কার করে। আমরা সাবান বলতে কোনটা তৈরি করছিলাম ক্লাসের শুরুতে, C17H35 COO Na। তোমরা লেখার সময় হচ্ছে বলে লিখিও, বলে কি হয় মাথার মধ্যে খুব সহজে বিষয়টা গেঁথে যায়, ঠিক আছে। এরপর আমাদের ডিটারজেন্ট কি ছিল, C12H25 সালফেট Na, এটা হচ্ছে তোমার ডিটারজেন্ট আর এটা হচ্ছে তোমার সাবান। ওকে, তাহলে আমাদের এই যে পরিষ্কার দ্রব্যগুলার সংকেত লিখলাম, এই যৌগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এইটা একটা পার্ট আর এইটা COO সালফেট Na, এইটা একটা পার্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমি লাল কালি দিয়ে যেটা বক্স করে দিছি, এই পার্টগুলোকে আমরা কি বলবো, এই পার্টগুলোকে আমরা বলবো হচ্ছে এই যৌগগুলা অপোলার পার্ট, ঠিক আছে। আর এই যৌগগুলোর যে অংশটা আমি নীল কালি দিয়ে বক্স করে দিছি, আর ওইটাকে আমরা কি বলবো স্যার, পোলার পার্ট বা পোলার অংশ, বা নাকি মাইয়ার অংশ বলবা, দেখিও কেস খাবা কিন্তু। এইটা কিসের পার্ট, অপোলার পার্ট। কিসের কেস খাবা, পরীক্ষার খাতায় নাম্বার না পাওয়ার কেস, ঠিক আছে। মাইয়ার পার্ট দেখিও না, এটা কিসের পার্ট হবে, পোলার পার্ট হবে। ওকে, তোমরা মেয়েরা আন্দোলন করতে পারো যে পোলার পার্ট নামকরণ দেওয়া হয়েছে রসায়নবিদদের কর্তৃক, বাট মাইয়ার পার্ট নাম দেওয়া হয় না কেন, ঠিক আছে। তোমরা আন্দোলন করো, আশা করি সফল হবা। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের পোলার পার্ট বলতে কি বোঝায়, আমার ওই অংশ বা ওই পার্টের মধ্যে কিসের অস্তিত্ব থাকবে, প্লাস মাইনাসের অস্তিত্ব থাকবে। আর অপোলার পার্ট মানে কি, আমার এই অংশগুলোতে প্লাস মাইনাসের কোনো কি থাকবে না, অস্তিত্ব থাকবে না, ঠিক আছে। তাহলে আমি যদি একটু দেখি, এখানে আমার COO, এইখানে এটা হচ্ছে মাইনাস, আর সোডিয়াম যেহেতু ধাতু এটা কি হবে প্লাস, সালফেট এটা হচ্ছে মাইনাস, আর সোডিয়াম এটা হচ্ছে প্লাস, স্যার ঠিক আছে। তাহলে আমরা যখন পানিতে এই সাবান বা ডিটারজেন্ট যুক্ত করব, তখন হচ্ছে এই পোলার পার্ট থেকে এই যে প্লাস অংশটা আছে না স্যার সোডিয়াম, এই প্লাস অংশটা বের হয়ে চলে যাবে, ঠিক আছে। আমরা যদি একটু দেখি, ধরো তোমার এটা হচ্ছে কাপড় আর এটা হচ্ছে ময়লা। আমাদের কাপড়ে যে ময়লাগুলো হয়, ওই ময়লাগুলো হচ্ছে রিচ জাতীয় পদার্থ। আমাদের কাপড়ে যে ময়লাগুলো হয় ওগুলো হচ্ছে স্যার রিচ জাতীয় পদার্থ, ঠিক আছে। আচ্ছা, এখন রিচ জাতীয় পদার্থ হচ্ছে কি স্যার, অপোলার। রিচ জাতীয় পদার্থ হচ্ছে কি স্যার, অপোলার, ঠিক আছে। আচ্ছা, অপোলার, এটা সরি একটু বানানটা ভুল হয়েছে, অপোলার হবে এটা, ওকে। আচ্ছা, এখন পোলার জিনিসটা কি, আমরা অপোলার মানে বুঝবো হচ্ছে ওইখানে প্লাস মাইনাসের অস্তিত্ব থাকবে না, আর পোলার মানে বুঝবো হচ্ছে প্লাস মাইনাসের অস্তিত্ব থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কথা জানি হচ্ছে পোলার দ্রাবকে পোলার দ্রবীভূত হয়। আর আরেকটা কথা কি জানি, অপোলার দ্রাবকে অপোলার দ্রবীভূত হয়। আমি যদি একটু তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, দেখো আমার হচ্ছে পানি, এটা হচ্ছে পোলার যৌগ,
আর আমি যদি বলি তেল, এটা হচ্ছে আমার কি অপোলার। ঠিক আছে, আমি কি বলছি পোলার আর অপোলার মিশবে না। তোমরা ওই পানির মধ্যে যদি তেল ঢেলে দাও, পানি কি তেলের সাথে মিশে যায়? মিশে না। তাহলে আমরা কি কমেন্টস করতে পারি? পোলার দ্রাবকে অপোলার মিশে না বা দ্রবীভূত হয় না। বাট আমরা যদি এখানে এই ওর বদলে কাকে নিতাম, ধরো লেবুর রস দিতাম, যেটাকে আমরা কি কি বলি সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড এটাও পোলার, আমাদের পানি এটাও পোলার। তাহলে সাইট্রিক অ্যাসিডে পানিটা কি হবে? মিশে যাবে। তাই আমরা কি বলতে পারি? পোলার দ্রাবকে পোলার দ্রব্য দ্রবীভূত হয়, পোলার দ্রাবকে অপোলার দ্রব্য কি হয় না? দ্রবীভূত হয় না। মানে পোলার অপোলার মিশবে না, আর পোলার 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 আর পোলার কি হয়ে যাবে স্যার? মিশে যাবে। আবার অপোলার আর অপোলার মিশে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা এরপর যদি একটু দেখি, সরি, আমরা কাপড়ের যে ময়লাটা দেখতে পাই, ওই ময়লাটা কোন জাতীয় পদার্থ স্যার? বিজাতীয় পদার্থ। বিজাতীয় পদার্থ হয়। বিজাতীয় পদার্থগুলো হচ্ছে কি অপোলার হয়ে থাকে। আমাদের এখানে সাবান বা ডিটারজেন্টের যে যৌগগুলো আছে, এই যৌগগুলোকে আমরা ধরো এই ক্যাপসুল এর মতো একটা গঠন হিসেবে কল্পনা করতে পারি। এই ক্যাপসুলের মধ্যে যে গঠনটা আছে, এই গঠনটার একটা অংশ আমি গাঢ় করে দিছি, আর একটা অংশ আমি গাঢ় করি নাই। তাহলে যে অংশটা গাঢ় করে দিছি এটা হচ্ছে আমাদের কোন পার্ট স্যার? পোলার পার্ট। আর যে অংশটা গাঢ় করে দিই নাই এটা হচ্ছে আমাদের অপোলার পার্ট। তাহলে আমরা একটু আগে দেখালাম যে পোলারের সাথে মিশবে, অপোলার অপোলারের সাথে মিশবে। স্যার ঠিক আছে, তাহলে এই ময়লাটা হচ্ছে তোমার অপোলার। তো এই আমাদের যখন কাপড়ের মধ্যে সাবানটা ঘষবো, তো কাপড়ের ময়লার ভিতরে কে ঢুকে যাবে? কে মিশে যাবে ময়লার সাথে? এই যে অপোলার পার্ট আছে, এই অপোলার পার্টটা কাপড়ের ময়লার সাথে মিশে যাবে, অথবা কাপড়ের ময়লার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার যৌগটা। আর অপোলার পার্টটা কোন দিকে থাকবে? সামনের দিকে থাকবে। অর্থাৎ এই অপোলার পার্ট যে সাধারণ যেটা, আমি এইটা দিয়ে এই যৌগটাকে বোঝানোর চেষ্টা করছি, তবে এই ডিটারজেন্টের কণাটাকে অণুটাকে বোঝানোর চেষ্টা করছি। এই সাদা অংশটা হচ্ছে অপোলার পার্ট, এই রিচ বা ময়লাটা হচ্ছে অপোলার পার্ট। তাহলে এই সাদা অংশটা অপোলারের মধ্যে মিশাতে আসতেছে। ঠিক আছে, মিশাতে আসতেছে স্যার। ঠিক আছে, এটাও একটা সাবানের বা ডিটারজেন্টের কণা, এটাও একটা সাবান বা ডিটারজেন্টের কণা, এটাও একটা সাবান বা ডিটারজেন্টের কণা স্যার। ঠিক আছে, আচ্ছা এখন একটু যদি দেখি আমি, এই যে তোমার এখানে পোলার পার্ট যেটা, এই পোলার পার্ট হচ্ছে কার প্রতি ভালোবাসা দেখায়? অবশ্য অন্য একটা পোলার পার্টের প্রতি ভালোবাসা দেখায়। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এখানে পোলার পার্ট যেটা, এটাকে আমরা কি নাম দিতে পারি? এটার একটা নাম আছে, এটা হচ্ছে আমাদের কি হাইড্রোফিলিক পার্ট বা হাইড্রোফিলিক অংশ। ঠিক আছে, আমাদের এই সাবান বা ডিটারজেন্টের যে যৌগগুলো আছে, এই যৌগগুলোর পোলার যে পার্টটা আছে, এই পোলার পার্টে দুইটা অংশ আছে। সরি, এই যে সাবান এবং ডিটারজেন্টের কণা বা যৌগগুলো আছে, এই যৌগগুলো যেটা পোলার পার্ট, ওই পোলার পার্টকে আমরা কি বলবো? হাইড্রোফিলিক অংশ বলবো। আর যেটা অপোলার, এটা পানিকে কি করে না? পছন্দ করে না। যেহেতু ও অপোলার, অন্য অপোলারকে পছন্দ করবে। ও অপোলার হয়ে পানি হচ্ছে কি পোলার। ও অপোলার, এই যে এরা অপোলার, এরা কাকে পছন্দ করবে না? পানিকে পছন্দ করবে না। কেন? কারণ পানি হচ্ছে পোলার যোগ্যতায়। ঠিক আছে, তাহলে অপোলার এই কাকে পছন্দ করবে না? পানিকে পছন্দ করে না। আর অপছন্দ করা বা ভয় পাওয়া, ইংরেজি মানে ভয় পাওয়াকে আমরা কি বলতে পারি? ফোবিয়া বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে অপোলার পার্টটাকে কি হিসেবে নাম দিতে পারি? হাইড্রোফোবিক অংশ। স্যার ঠিক আছে, তাহলে আমাদের পোলার পার্টটাকে আমরা হাইড্রোফিলিক অংশ বলতে পারি। কেন? কারণ পোলার পার্টটা পানির প্রতি ভালোবাসা দেখায়। অপোলার পার্টটাকে আমরা হাইড্রোফোবিক অংশ হিসেবে নামকরণ করতে পারি, কারণ হচ্ছে অপোলার পার্টটা পানির প্রতি ভালোবাসা দেখায় না বা পানিকে ভয় পায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যখন পানির সাথে সাবান বা ডিটারজেন্ট মিশাবো, ঠিক আছে, আমরা তো কাপড় ধোয়ার সময় বসে এখানে পানি ঢালি, তখন হচ্ছে তোমার এখানে যে প্লাস অংশটা আছে সোডিয়াম, এটা চলে যাবে গা। ঠিক আছে, তাহলে আমাদের ফলে অপোলার পার্টের কে
কোন আধানটা আছে, কোন চার্জটা আছে, ঋণাত্মক চার্জটা। তাহলে আমার এই যে কালো চিহ্নিত অংশটা কোন চার্জের অস্তিত্ব আছে, ঋণাত্মক চার্জের অস্তিত্ব আছে। কেন? কারণ হচ্ছে তুমি যখন পানির সাথে মিশাইছো তখন হচ্ছে এই প্লাস সোডিয়ামটা চলে গেছে গা, ফলে মাইনাসটা এখানে আছে আর কি। তাহলে অপোলার পার্টের মধ্যে কার আধিক্য আছে? মাইনাসের আধিক্য আছে। ঠিক আছে, তাহলে এটা যেটা মাইনাস, এরা হচ্ছে সর্বোচ্চ দূরত্বে থাকার চেষ্টা করবে। আর সামনে যে সাদা অংশটা দেখতেছো এটা হচ্ছে অপোলার পার্ট, যেটা হচ্ছে বীজ বা ময়লা যে অপোলার পার্টটা আছে তার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আমার এটা হচ্ছে ময়লা, ধরো এই হাতের কবজিটা ময়লা, আর এই যে এই মার্কারের এই পার্টটা হচ্ছে অপোলার, এটা হচ্ছে পোলার। তাহলে আমার এই ময়লাটা অপোলার, সামনের অংশ এটাও অপোলার, তাহলে এই ময়লার মধ্যে এই অপোলার অংশটা প্রবেশ করবে। এটাও ধরো একটা সামান্য ডিটারজেন্টের কণা, এই অংশটা অপোলার, এটাও অপোলার ময়লার মধ্যে চলে যাবে। এইটাও একটা কণা, এটাও এই অংশটা অপোলার, সামান্য ডিটারজেন্ট হচ্ছে অপোলার যৌগ, চলে যাবে। আমার এটাও একটা কণা সামান্য ডিটারজেন্টের, এটা হচ্ছে অপোলার পার্ট, এটা হচ্ছে পোলার পার্ট, ময়লার মধ্যে অপোলার পার্টটা প্রবেশ করবে। স্যার ঠিক আছে, আমরা যখন সাবান দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে কাপড় পরিষ্কার করি তখন কি করি? অনেক জোরে জোরে কাপড়টা কাচি বা কাপড়টা বাড়ি দিই বা কাপড়টা মোচড়াই। ঠিক আছে, তো তখন কাপড়টা মোচড়ানোর সময় বা কাপড়টা কাচার সময় আমাদের এই যে সাবান বা ডিটারজেন্টের কণাগুলো গ্রিজ বা ময়লার মধ্যে প্রবেশ করছে না? এই যে ভাই একটু আগে দেখাইলাম, আমরা যখন কাপড়টা কাচবো তখন হচ্ছে কাপড় ধোয়ার সময় আমরা পানি দিই, কাপড়টা কাচার সময় বা কাপড়টা মোছানোর সময় এই সাবান ডিটারজেন্টের কণাগুলা ময়লাটাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আমাদের শুরুতে কি হয়েছিল? সাবান ডিটারজেন্টের কণার অপোলার পার্টটা ময়লার মধ্যে প্রবেশ করছে। দেন আমরা যখন কাপড়টা কাচবো তখন হচ্ছে কাপড়টাকে অনেক জোরে জোরে বাড়ি দিচ্ছি না, ওই বাড়ির কারণে বা মোচড়ানোর কারণে আমাদের এই ময়লা, এই যে দেখতেছো তোমরা ময়লাটা, এই ময়লাটা বের হয়ে চলে যাবে। ঠিক আছে, আমাদের এই পোলার পার্টটাকে আমরা হাইড্রোফিলিক অংশ বলতেছি না? হাইড্রোফিলিক মানে কি? পানির প্রতি ভালোবাসা। তাহলে এই পোলার পার্টটা, এই যে এই পোলার পার্টটা পানির সাথে যুক্ত হবে। পানির সাথে যখন যুক্ত হবে মানে সাবান বা ডিটারজেন্টের পোলার পার্ট যোগ পানি, একসাথে আমি কি বলবো? ফোম বলবো। ঠিক আছে, একসাথে আমি কি বলবো? ফোম বলবো। আর এই ফোমটাকে আমরা কি হিসেবে চিনি? ফেনা হিসেবে চিনি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? তোমার কাপড় কাচার সময় যত বেশি ফেনা উৎপন্ন হবে, কাপড় কাচার সময় যত বেশি ফেনা উৎপন্ন হবে তত বেশি কাপড়টা কি হবে? পরিষ্কার হবে। আর ফেনা বলতে আমরা কি বুঝি? এই সাবান বা ডিটারজেন্টের অপোলার অংশ এবং পানি মিশ্রিত হয়ে যে মিশ্রণটা তৈরি হয় ওটাকে আমরা ফোম বা ফেনা হিসেবে চিনি আর কি। স্যার ঠিক আছে, মোটামুটি এটা হচ্ছে আমাদের সাবান বা ডিটারজেন্টের ময়লা পরিষ্কার করার কৌশল। এখন হচ্ছে আমরা পানি অনেক রকম বলে জানি। পানি একটা বিশেষ প্রকারভেদ আছে যেটাকে আমরা ক্ষর পানি বলি। ক্ষর পানি কি স্যার? যে সকল পানিতে আগে থেকেই ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম আয়নের উপস্থিতি থাকে তখন আমরা ওই পানিটাকে ক্ষর পানি বলি। ক্ষর পানিতে হচ্ছে সাবানটা কাজ কম করে। ধরো আমাদের যখন সাবানটা আমরা কাপড়ে কাচার জন্য দিব, ওই ক্ষেত্রে হচ্ছে যে সোডিয়ামটা আছে এই সোডিয়ামটা চলে যায় না, ও যেতে পারবে না। কেন? কারণ পানিতে আগে থেকেই এই আয়নগুলো আছে, ও নতুন করে সোডিয়ামটা নিবে না। ফলে এটা যদি বিয়োজিত না হইতে পারে ওই ক্ষেত্রে কি তোমার ফেনা উৎপন্ন হবে? ফেনা উৎপন্ন হবে না। ফেনা উৎপন্ন না হলে কাপড় কি পরিষ্কার হবে? কাপড় পরিষ্কার হবে না। তোমরা এতটুকু মনে রাখো যে আমার ক্ষর পানিতে সাবান কাজ করতে পারে না। স্যার ঠিক আছে, তাহলে সমাধানটা কি? ক্ষর পানিতে আমরা সাবান দিয়ে কাপড় না ধুয়ে বা কাপড় পরিষ্কার না করে সাবান দিয়ে আমরা কি দিয়ে পরিষ্কার করবো? ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করবো। তোমাদের যদি সাবান এবং ডিটারজেন্টের মধ্যে পার্থক্য আসে তোমরা এটা দেখতে পারবা যে ক্ষর পানিতে সাবান কাজ করে না, তবে ক্ষর পানিতে ডিটারজেন্ট কাজ করতে পারে। স্যার ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এগুলো হচ্ছে আজকের ক্লাসে পড়াশোনা। আমরা হচ্ছে সাবান নিয়ে পড়াশোনা করছি, এরপর ডিটারজেন্ট নিয়ে একটু আলোচনা করলাম। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সাবান এবং ডিটারজেন্টের ময়লা পরিষ্কার করার কৌশল, যেটা পরীক্ষা অনেক বেশি আসে, এটা ভাইয়া সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা যদি নোট করে পড়াশোনা করি আমাদের পড়াশোনাটা গোছানো হয়ে যাবে। ফলে তোমার পড়াটা যত বেশি গোছায় আসবে তোমার পরীক্ষার আগে কিন্তু পাতার উপর চাপটা কমে যাবে যে আমার পড়াটা তো গুছানো আছে। ফলে তোমার পরীক্ষায় তুমি চাপ মুক্ত হবে, প্রিপারেশন নিতে পারবে পরীক্ষার আগে।
তাই সবার প্রতি অনুরোধ থাকবে আজকের ক্লাসটা তোমরা অবশ্যই অনুভব করবা। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসে এতটুকুই। সবাইকে আজকের ক্লাসটা করার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।